জনাব রাজিকুজ্জামান রতন, মানে প্রেডিকশনের জায়গায় আমি বলছি না, কিন্তু অবজারভেশনের জায়গা থেকে যদি আপনি বলেন, মানে এই যে একটা সংকটের জায়গা, আপনার কি মনে হয় যে এর মধ্যে কিন্তু আবার দেশি বিদেশি অনেক কথাও বলা হয়, এবং যেটি আসলে 5 আগস্টের পরে মনে করা হয়েছিল যে বিদেশি প্রভুত্ববাদের জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে, আপনার কি মনে হয়, অনেক আলোচনাই তো আছে কি হতে পারে সামনের দিকে, নির্বাচনের তফসিলের আগে কি ধরনের ঘটনা ঘটতে পারে, মানে এগুলো নিয়ে যদি আপনি বলেন নির্বাচনের জায়গাটা। একটা সংশয় আমাদের এখানে তৈরি হয়ে আছে অনেকদিন ধরে, যে কারণে হয় কি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যতই বলুক না কেন নির্বাচন অমুক সময় হবে, মানুষ কিন্তু মনে করে আসলে কি হবে, মানে এই প্রশ্নটা আছে আছে। তাহলে আছে কেন, মানে মানুষ আছে, মানে মানুষ হাঞ্চ করে অনেক কিছুকে দেখতে চায়। আচ্ছা, নির্বাচন যদি হয় তাহলে নির্বাচনের এই প্রস্তুতিগুলো নিতে হবে, সেগুলোর ক্ষেত্রে যথেষ্ট ঢিলেমি দেখছি। অথবা যারা একসময় বললো জুলাই সনদের বিরুদ্ধে গেলে তাদের নির্বাচনে দাঁড়ানোর অধিকারও দেয়া যাবে না, তারাই আবার জুলাই সনদে যা লেখা নেই তা নিয়েও আন্দোলন করছে। তাহলে তারা আবার প্রশ্রয় পাচ্ছে। এগুলো কিন্তু মাঝে মাঝে মানুষের মধ্যে একটু সন্দেহ তৈরি করতে পারে। আবার নির্বাচনটা যত ডিলে করা যায় কারো কারোর জন্য অনেক বেশি সুবিধা হয়, নির্বাচনটা তাড়াতাড়ি করলে কারো কারো বেশি সুবিধা হয়। আচ্ছা, নির্বাচন করার পরে যদি সুবিধা হয় সেটার মধ্যে তো জবাবদিহিতা থাকবে, কিন্তু নির্বাচন না করে যদি কেউ সুবিধা নেয় তাহলে তার মধ্যে জবাবদিহিতা থাকবে না। ফলে সুবিধা যদি কোনটা নেয়, কোনটার মধ্যে জবাবদিহিতা আছে এটাও একটু খেয়াল রাখতে হবে। তারপরে বাংলাদেশ শুধু বাংলাদেশ না, বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী দুটো দেশ, একটা মায়ানমারের সঙ্গে একটা আমাদের যন্ত্রণাদায়ক একটা সম্পর্ক আছে, ভারতের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের অনেক অমীমাংসিত বিষয় আছে, এবং এই দুটো যেমন আছে তার সঙ্গে সঙ্গে চীনের সঙ্গে আমাদের সম্পর্কের ধরন কী হবে, মার্কিনীদের সঙ্গে আমাদের সম্পর্কের ধরন কী হবে। ফলে সব মিলিয়ে একটা নির্বাচিত সরকার ছাড়া এগুলো কিন্তু হ্যান্ডেল করা, ট্যাকেল করাটা খুব সম্ভব হবে না। তা না হলে যেটা হবে যে সরকার আছেন তিনি তার ইচ্ছা মতো পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে কাজ করবেন। যেমন এখন আমাদের এখানে এই মুহূর্তে যৌথ মহড়ার দরকার ছিল কি না সেটা জবাব নাই, আমাদের এই মুহূর্তে বন্দরটা দিয়ে দেওয়া, ইজারা দেওয়া হবে কি না তার জবাব নাই, আমাদের এই মুহূর্তে করিডোরের দরকার আছে কি না জবাব নাই, আমাদের এখন আকাশ সীমায় এখন স্টারলিংকে এটা দেওয়ার আসলে কি দরকার ছিল, কিংবা এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, কি টার্মস অ্যান্ড কন্ডিশনে করা হচ্ছে, জবাব নাই। এরকম অনেকগুলো জবাবদিহিহীন কাজও কিন্তু হচ্ছে। বলে সব মিলিয়ে যেটা মনে হয় যে আমি একটু শেষ করতে চাই, রাজনৈতিক দলগুলোর কি এই বিষয়ে নিয়ে জবাবদিহিতার জায়গায় খুব ভূমিকা আছে বলে আপনি মনে করেন, যে কথাগুলো আপনি বলছেন? থাকতে পারতো। এটা ধরেন যদি একটা নির্বাচিত সরকার হতো, আমরা তখন প্রশ্ন করতাম যে পার্লামেন্টে আলোচনা করেছিলেন আপনারা স্টারলিংকে এটা দেওয়া হবে বলে? আপনার কি পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হয়েছিল? আমাদের যদি পার্লামেন্টে কোনো রিপ্রেজেন্টেশন নাও থাকে, তারপর আমরা পার্লামেন্টকে তো অ্যাকিউজ করতে পারতাম যে আপনারা তো এটা করতে পারতেন। নির্বাচিত সরকার হলেই অ্যাকিউজ করা যায়, একটা প্রটেস্ট করা যায়, একটা প্রশ্ন রাখা যায়, এবং নির্বাচিত সরকারের একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায় সেই প্রশ্নটার জবাব দেওয়ার। ফলে আমরা এই জন্য বলি নির্বাচিত সরকার একটা অনির্বাচিত সরকারের তুলনায় অনেক বেশি মানে জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। তার মানে নির্বাচন হতে যাচ্ছে, মানে আপনি হওয়া উচিত একদম শর্ট করে যদি না, হ্যাঁ নির্বাচন উচিত, মানে সার্বিক বিবেচনা আপনার কি মনে হয়? আর একটা হলো নির্বাচন না হয়ে উপায় কি, মানে উপায়হীনতা থেকেও তো নির্বাচন, মানে পাওয়ারটা তো কোনো না কোনোভাবে ছাড়তে হবে। কিভাবে পাওয়ার ছাড়বেন? পাওয়ার ছাড়ার তো 3টা পথ থাকতে পারে। একটা হলো খুব শান্তিপূর্ণ এবং সম্মানজনক পথ হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাটা ছেড়ে দেওয়া। আরেকটা হচ্ছে মানুষের বিক্ষোভের মধ্যে মানুষকে আবার অভ্যুত্থানের দিকে যাবে, সেটা একটা বিষয়। আর একটা হতে পারে কোনো না কোনোভাবে দিন দরবার করে এখানে কি একটা জরুরি আইন কিংবা ওই রকম পরিস্থিতি তৈরি হবে কিনা। ফলে আমরা মনে করি জরুরি আইনের মতন পরিস্থিতি তৈরি করা বা অভ্যুত্থানের মতন পরিস্থিতি তৈরি করার কোনো প্রয়োজন নাই। সবচেয়ে সর্বোত্তম যেটা অল্টারনেটিভ যদি ধরি, তাহলে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করাটাই সবচেয়ে ভালো। জি, জনাব শেখ রবিউল আলম, শেষ দিকে আমরা আছি 1-2 মিনিটের মধ্যে, যে উচিত কোন কাজটা জনাব রাজিকুজ্জামান রতন বলছিলেন, মানে আলটিমেটলি সেই দিকেই তো যাবে, মানে বিএনপি এটি মনে করে কিনা। এবং আপনি একটা কথা কিন্তু বারবারই বলেছেন, যদি আন্দোলনের জায়গায় হয় তাহলে বিএনপিও তো প্রস্তুত আছে, মানে এরকম জায়গাও কি যেতে পারে, এরকম কনফ্রন্টেশন? না, আমার কাছে তা মনে হচ্ছে না, কিন্তু কেউ বাড়াবাড়ি করলে তো ধরেন অন্যদেরকে সীমা লঙ্ঘন করতে হবে, এরকম হয়ে যায় তো পরিস্থিতি। এরকম আমার বিশ্বাস সেই দিকে যাবে না, যাওয়া উচিত না, এবং অন্যরা মানে দায়িত্বশীলতার পরিচয় দেবে। আপনাকে একটা কথা বললে আপনি বুঝবেন, বাংলাদেশে যে 4টি নির্বাচন বা 3টি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে তার শক্তিতে যদি দেখেন, বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি 220 সিট পেয়েছে।
তারপরে ধরি আমি যদি 2001-ও বলি যে আওয়ামী লীগ 56 সিট পেয়েছিল, বাট ইসে যদি আপনি যান 88 সিট পেয়েছিল যদি 91 নির্বাচন, তার মানে দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ, যারা ফেয়ার নির্বাচন হলো 88 আসন পায়। তৃতীয় বৃহত্তর রাজনৈতিক শক্তি যদি বলেন জাতীয় পার্টি 30টা সিট পেয়েছে নির্বাচিতভাবে। এখন আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদী হয়েছে, সে রাজনৈতিক চরিত্র হারিয়েছে, সে একটা পতিত শক্তি এখন, এবং সে এটা ডিজার্ভ করেছে। তার ওই গণহত্যার মাধ্যমে, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র হত্যার মাধ্যমে এটা ডিজার্ভ করেছে। সে এখন রাজনীতিতে ধরেন সাময়িকভাবে স্থগিত এবং সে আন্ডার ট্রায়ালে আছে আওয়ামী লীগ। তার মানে এই একটা শক্তি নাই। আবার আরেকটা শক্তি বলতে চাচ্ছে যে দোসর হিসেবে জাতীয় পার্টি সহ অন্যদেরকেও নিষিদ্ধ করা হয়ে যাক, তাদের রাজনীতি করতে পারবে না। তাহলে এই তৃতীয় শক্তিটাও নাই, দ্বিতীয় তৃতীয় শক্তি নাই। বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য একটা গোষ্ঠী গজিয়েছে, তারা খুঁজে পাচ্ছে না। 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়েম করেছে, আর বিএনপি হচ্ছে এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই করেছে, গণতন্ত্র উত্তরণের জন্য নিধন হয়েছে, আনঅথরাইজড কিলিং এর শিকার হয়েছে, গুম হয়েছে, আপনি জানেন হত্যার শিকার হয়েছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ আসামি, এই গণতন্ত্রের জন্য, এই ভোটাধিকার, এই সুশাসন, এই কার্যকর পার্লামেন্টের জন্য। তাদেরকেও বলা হয় যে তারা ওই আওয়ামী লীগের বিএনপি সমান, কাছাকাছি। তার মানে হলো কি, 300 আসনের প্রতিনিধিত্ব করা সব দল নাই, সবচেয়ে বড় দল হয়ে গেছে, একা নির্বাচন করলে 3 আসন পায় তারা, আর তার সাথে আর 2-1জনরা আছে, অনেকবার নির্বাচন করেছে, জীবনে একবারের জন্য পার্লামেন্টে যেতে পারে নাই, একজন মেম্বারও পারি নাই একদিনের জন্য যেতে। মানে তারা তো বলতে চাইছে যে সেই জায়গাটা পরিবর্তিত হয়েছে। আচ্ছা, সেটা নির্বাচন ছাড়া আপনি কি করে বুঝবেন? তো আপনি যদি এই দেশ থেকে রাজনীতি এভাবে বিতাড়িত করেন, রাজনৈতিক শক্তিকে যদি অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি বাদ দিয়ে 300 পার্লামেন্টের আসনের মধ্যে 3টি যদি পাওয়ার যে শক্তি, 100 ভাগের 1 ভাগ শক্তি যা দেয়, সেটাই যদি প্রধান শক্তি দাবি করে এবং সেটাই যদি প্রতিষ্ঠিত হতে চায়, অন্যান্য রাজনৈতিক দল, একটা তো পতিত শক্তি, সেটা প্রতিষ্ঠিত, সেখানে কোনো বিতর্ক নেই, তারা সেটা ডিজার্ভ করে আওয়ামী লীগ। আচ্ছা, জাতীয় পার্টি ডিজার্ভ করে কিনা সেটা হয়তো আইনি প্রক্রিয়া দিয়ে দেখা যেতে পারে, কিন্তু সেটাও আপনি নিষিদ্ধ করতে চান। আর বিএনপি তো মনে করেন সবার দোষর, খারাপ, ইত্যাদি ইত্যাদি। তার মানে এখন ভালো গজিয়েছে, 3 আসন পাওয়া দলটি সর্ববৃহত্তর, তার সাথে আর কয়েকটা দল হয়েছে জীবনে কোনদিন 1 আসনও পায়নি, তারাই মূল রাজনৈতিক শক্তি। এটা যদি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে? একটা শ্রেণী গজিয়েছে। আমি আবারও বলছি, জনরায় ফেস না করে, জনরায়ের উপর আস্থা না রেখে, নিজেদেরকে রাজনৈতিক শক্তি দাবি করে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থাপনা প্রক্রিয়াটাকে তারা নস্যাৎ করতে চায় হীন স্বার্থে এবং তাদের দলীয় স্বার্থে। তার থেকে বেরিয়ে আসতে হবে। রতন ভাই যদি এক লাইন কিছু বলতে চান। এখানে একটা জিনিস আমাদের বিবেচনা করতে হবে যে আমাদের সমস্ত আন্দোলন শেষ পর্যন্ত কেন্দ্রীভূত হয়েছিল কিন্তু যে ফ্যাসিবাদের অবসান চাই, এবং ফ্যাসিবাদের অবসান চেয়ে আমরা কি চাই? একটা গণতান্ত্রিক পদ্ধতি চাই, তাই না? তার মানে ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেটিক সিস্টেম, এটার জন্য মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট। ফলে ইন্টারিমের দায়িত্ব হচ্ছে এই স্মুথলি যেন আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমে যেতে পারি, তার জন্য ট্রানজিশনটা হয়ে